পুষ্পিতার প্রশ্নের সাথে বুকে জমা উৎকণ্ঠারাও হাওয়ায় মিলিয়ে গেল। নিস্তব্ধ ঘরের দেওয়ালগুলোই প্রতিধ্বনি পেল দম ফোরানোর রব। কিন্তু তার উত্তর আসেনি। শটান বুকে দাঁড়িয়ে থাকা যুবক একই রকম নিশ্চুপ, নীরব, নির্লিপ্ত, যার নিশ্চল নয়নের নির্নিমেষ চাউনিতে পুষ্পিতার বকখণ্ড গুলিয়ে যায়। কাঠ হওয়া কণ্ঠনালীতে চাপ পড়ে কিছুর। অশান্ত সমুদ্রে বহু দূর থেকে তেড়ে আসা ঢেউটা যেমন হয়, অমন সাই সাই বেগে কিছু একটা এসেই পুষ্পিতার গলা চেপে ধরল। তুফান নামলো শ্বাসের বহরে। হয়তো কান্না, নয়তো ভয়, কোনটা? পুষ্পিতা হিসেব মেলাতে পারল না। খড়খড়ে ঠোঁট দুটো জিভে চুবিয়ে সাহারা খুঁজল বাঁচার। গায়ে জড়ানো পুরো কাঁথাটা বুকের সাথে দৃঢ় করলো আরো। বড্ড সাহস জুগিয়ে তীব্র চোখের দিকে চাইল সে। মানুষটা নড়ল এতক্ষণে। দুপা ফেলে কাঠের ঘনিষ্ঠে এসে থামলো। চওড়া কাঠে এলিয়ে রাখলো পিঠ। শক্তপোক্ত বাম পা একটু ভাঁজ করে হাত গুজলো বুকে, অথচ চোখ ওরা তেমনই অনড়, অমনি অচল। সামনের তরুণী হতে যারা এক দণ্ডও সরে আসার ইচ্ছে প্রকাশ করল না। কি দেখছে এত? পুষ্পিতার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। রন্ধ শিরায় সবেতে যেন তুষার ধসের জোগাড়। এই অনুভূতি পুরনো। প্রেমের শুরুতে তীব্র তাকালেই ঠিক এভাবে তার গতর জমে যেত। কিন্তু সেই দৃষ্টির সাথে আজকের তো কোনো মিল নেই। আজকের এই তাকানোর ধরন ভিন্ন, আলাদা। এর কোনো ভাষা নেই, ব্যাখ্যা নেই। একটা মৃত লাশের চোখ খোলা থাকলে দেখতে যেমন লাগে, ঠিক যেন তাই। মেয়েটার অস্বস্তি হলো এবার। নার্ভাসনেসে ডুবে গেল সব। জিজ্ঞেস করেই ফেলল, এভাবে কি দেখছেন? তীব্রর পাথরে মুখায়বের বদল নেই। নিষ্প্রভ চেয়ে রইল সে। ঠোঁট নেড়ে বলল, দেখছি। ছলনাময়ীরা দেখতে কত নিষ্পাপ হয়। চোখ নামিয়ে ঢোক গিলল পুষ্পিতা। কানে বাজলো পরের কথা, আমার গায়ের চামড়া ছিলে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম। তীব্রর কণ্ঠ গাঢ়, যেন বহুকাল বৃষ্টির তোপে স্যাঁতসেঁতে হাওয়া পথ। পুষ্পিতা নিরুত্তর, কপালটাকে বুকের ভাঁজে ঢুকিয়ে রাখার প্রয়াস। তীব্র হেসে ফেলল, তুচ্ছ তাচ্ছিল্য আর বিদ্রুপের হাসি। চড়া কণ্ঠে বিস্ময় এনে বলল, জীবনে অনেক প্রতারক দেখেছি, অনেক বিশ্বাসঘাতকতার গল্পও শুনেছি, কিন্তু সরলতার নাটক করে, ভালোবাসার অভিনয় করে এইভাবে মানুষ ঠকাতে দেখিনি। তোর কাছে আমার কত কৃতজ্ঞতা বলতো। পুষ্পিতা অনত মিহি কণ্ঠে বলল, আমাকে অপমান করতে এসেছেন? তোর মতো ধড়িবাজ মেয়েকে অপমান করার রুচি আমার নেই। আমি শুধু জানতে চাই। পুষ্পিতা মাঝ পথেই থামালো। নিচু কণ্ঠটা দৃঢ় করে বলল, কি জানতে চাইবেন? আপনাকে বিয়ে করিনি কেন? সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের ব্যাপার। তীব্রর আর শান্ত থাকা হলো না। তেড়ে গিয়ে বসে থাকা পুষ্পিতার গাল চেপে ধরল। আশ্চর্য হলেও সত্যি, মেয়েটার চেহারায় চমক দেখা গেল না, যেন বিন্দুমাত্র অবাক হয়নি সে। চোখে সাবলীলতার তুখর ঝরে, প্রহর সহজের ছাপ। তীব্রর খসখসে আঙুল দেবে বসেছে কোমল গালে। ছোঁয়ার ধাঁচে অন্তরের সমস্ত ক্ষোভ ছিটকে পড়ার ভাব। কি শক্ত সেই প্রহার! কিন্তু পুষ্পিতার মাঝে ব্যথা পাওয়ার চিহ্ন মাত্র নেই। তার মৃগনয়নে মরু জেগেছে, কার্নিশ ডুবেছে জলে। অমন করে অপলক চেয়ে রইল মেয়েটা। সেকেন্ড খানেকে তীব্র শুভ্র মুখে ঘুরিয়ে আনলো নজর। এত মায়াময় দৃষ্টিজোড়া সে পুরুষ আরামসে এড়িয়ে গেল। ক্রোধে গণগণ করছে তার গলার স্বর। দাঁত খিচে বলল, ব্ল্যাডি চিটার, তোর নিজের ব্যাপার তাই না? আমার গোটা লাইফটা হেল করে দিয়ে এখন নিজস্ব ব্যাপার মারাচ্ছিস? অবশ্যই তোর মতো মেয়ের কাছ থেকে এসবই আশা করা যায়। সবসময় একটা ভিকটিম রোল প্লে করে রাখতি, আর ভেতরটা তোর ততটাই নোংরা, ততটাই কুৎসিত। লোক ঠকানোয় তুই এত সাংঘাতিক খেলোয়াড় যে তীব্র রেজা তালুকদার অবধি তোর ভোলা ভালা মুখ দেখে ভরকে গেছিল এতগুলো কথার পিঠে। পুষ্পিতা উদাস, উন্মনা, একই রকম নিশ্চুপ, নিস্পৃহ। অত আশ্চর্যে মোড়া জ্বরের ন্যায় ঠায় বসে রইল সে। তীব্র ঝাড়া মেরে গাল ছাড়ল, সরিয়ে আনলো হাত, মেঝেতে চেয়ে শ্বাস টানলো জোরে। কঠিন অথচ আর্দ্র স্বরে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, অথচ প্রেমিকার স্বপ্নেও কোথাও আমি ছিলাম না। যার মনের মতো হতে চেয়েছিলাম তার মনটাই পাইনি। আমার মুখে তো থুতু ছুঁড়ে মারা উচিত, তাই না? পুষ্পিতা ফের ঢোক গিলল, কণ্ঠে অনমনীয়তা। আশা করি আপনার বলা শেষ হয়েছে, এবার আপনি আসতে পারেন। তীব্র চোখের ভেতর বারুদ জ্বলে উঠল। দাঁত পিষে হাত তুলল মারতে, কিন্তু পারল না।
যাকে ভালোবাসে তাকে আঘাত করা যায়? তীব্র হাত নামিয়ে আনে, শিলার ন্যায় দৃঢ় গলায় বলে, ভেবেছিলাম যেদিন তোকে সামনে পাবো সেদিন আমার জীবনে আমার হাতের প্রথম খুনটা তুই হবি, কিন্তু পরের টুকু। তীব্র আর বলল না। বিরতি নেওয়ার সাথে পেছন ঘুরে গেল, ভেঙে আসা বুকে স্পর্ধা জোগাতে। দেখলো এদিক সেদিক। সেই পুরোটা সময় চওড়া পিঠের পানে চেয়ে রইল পুষ্পিতা। ফেলফেলে চোখের কোণে এক পশলা ধারা। তীব্র ঘুরে চাইতেই চট করে চিবুক নামিয়ে নিল ফের। তীব্রর কণ্ঠস্বরে এবার আমূল বদল এলো। আগের থেকেও রুক্ষতার পাহাড় নিয়ে বলল, তুই কি ভেবেছিলি আমাকে ছেড়ে এলে আমি মরে যাব? এত সস্তা আমার জীবন? তুই এখানে সংসার পাতিয়েছিস আর আমি ওখানে তোর শোকে নেশা করে পড়ে থাকবো, তাই না? আমি তীব্র, তীব্র রেজা তালুকদার, কারো শোকে মরার মতো দুর্বল নয়। খুব ভালো আছি আমি, আর ভবিষ্যতেও আরও বেশি ভালো থাকবো। পুষ্পিতা নীরস হেসে বলল, আমিও তো সেটাই চাই, আপনি ভালো থাকুন, খুব ভালো। তীব্র হুঙ্কার ছুড়ে মাঝপথে চুপ, একদম চুপ। তোর এসব ন্যাকামি দেখতে চাই না আমি। একটু থেমে বলল, তখন যে ছেলেটা বেরিয়ে গেল ওটাই তোর বর? পুষ্পিতা হ্যাঁ না বলল না। নিস্পন্দ মেয়েটাকে দেখে হাসলো তীব্র, ভেজা গলায় বলল, লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস? মনের মধ্যে এত প্রবঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? সালা সব দোষ আমার, যে একটা মরীচিকার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে শেষ করে দিলাম। পুষ্পিতার জবাব নেই, শুধু চোখ থেকে এক ফোঁটা উষ্ণ জল কবজিতে এসে পড়ল। তীব্র কি তা দেখেছে? দেখেনি। সে বলে গেল, কি ভেবেছিস নিজে বিয়ে করে সুখে থাকবি আর আমি পচে মরবো? রূপের খুব দেমাগ তোর, তাই না? চ্যালেঞ্জ করলাম, আগামী এক সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। আর তা যদি না হয় আমার নামও তীব্র রেজা তালুকদার না। পুষ্পিতা বুকের হাহাকারটা মুখের উচ্ছলতায় বদলে দিয়ে বলল, শুভকামনা, আপনার নতুন জীবন সুখের হোক। এতবার এতভাবে বান সাধা সত্ত্বেও বেহায়ার ন্যায় নয়ন তারায় সমুদ্র জাগলো তার। গালে পড়ার আগে পুষ্পিতা বাম হাত তুলে চোখ মুছে নেয়। মাথা তুলতে দেখলো তীব্র চেয়ে আছে। একটু আগের তীক্ষ্ণ দৃষ্টি ফেরত এসেছে হঠাৎ। কপালের মাঝে অল্প রেখার মেলা। তীব্র কিছু বলল না, থম ধরা নদীর ন্যায় আচমকা কেমন চুপ করে গেল। অদ্ভুতুরে হাঁসফাঁসে ভাব করে মুখ ফিরিয়ে রওনা করলো বের হতে। অমনি সালমা মুখোমুখি পড়লেন। চৌখাটেই দাঁড়িয়ে তিনি, চোখের রাজ্যে এক আকাশ বিস্ময়। ভীষণ তাজ্জব বনে বললেন, তুমি এখানে কি করে এলে? প্রশ্ন শুনেও তীব্রর কদম থামলো না। যেতে যেতে ছুড়ে দিল লোকেশন ট্র্যাক করে। ছেলেটা চলে গেছে, কিন্তু হাঁ করে চেয়ে রইলেন সালমা। ব্যাপারখানা এখনও মাথার ওপর ঘুরছে। লোকেশন ট্র্যাক করে কিভাবে এলো? তাতে তো ফোন নাম্বার চাই, কিন্তু ওনার সিম তো নতুন। তীব্র তো সেটা জানার কথা নয়। আর সব থেকে বড় কথা, ছেলেটাকে না শেষ নোহার বিয়েতে দেখলেন? কার ফোন নম্বর ট্র্যাক করলো তবে? ভদ্রমহিলার কেন যেন রাহাতের কথায় মাথায় এলো। ছেলেটা যখন এসে বলল আয়েশা কাঁদছেন, এক ছুটে ওয়াশরুমের পথে ছুটেছিলেন তিনি। আয়েশা তখন বেসিনের ট্যাপ ছেড়ে মুখে জল দিচ্ছিলেন। সালমা পাশে গিয়ে দাঁড়ালেন, পিঠে হাত রাখতেই ফিরে চাইলেন বউরা। কি আপা, কিছু বলবেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। কেন বলুন তো? সালমা কথা খুঁজলেন। আয়েশার চেহারায় থাকা জল থেকে চোখের জল আলাদা করা দুষ্কর। রয়ে শয়ে বললেন, না আসলে একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন তো, এরকম দিন একদিন আমিও পার করে এসেছিলাম, তাই আর কি ভাবলাম। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করার বলুন, এই জগৎ তো একটা নিয়ম বেঁধে দিয়েই খালাস। ভোগান্তি যা হয় সে তো আমাদের বাবা মায়েদের। নিজের নারী ছেঁড়া ধন সারা জীবনের মতো পর করে দেওয়া যে কত কঠিন, যার যায় সেই বোঝে। ছাড়ুন এসব, বিয়ে পড়ানো শুরু হলো, চলুন যাই। সালমা মাথা নাড়লেন ঠিকই, কিন্তু খটকা জাগলো মনে। আয়েশার কথার স্বর একদম স্বাভাবিক, কানলে তো এমন থাকার কথা নয়। তাহলে যে রাহাত বলল? দোনামোনা নিয়ে ফিরে এলেন সালমা। অদূর হতে চোখ পড়ল কান ব্যাগের চেন আটকাচ্ছে রাহাত। ব্যস্ত ছুটে গেলেন তিনি, টান মেরে ব্যাগ নিলেন হাতে। চোখ রাঙিয়ে বললেন, কি করছিস? ব্যাগে হাত দিয়েছিস কেন? ছেলেটা হক চকালো, ভয় পেল একটু, তুতলে বলল, কিছু না, কিছু না। চেনটা খোলা ছিল, আটকে দিলাম। বিষয়টা নিয়ে সালমা তেমন ঘাটেননি, কিন্তু এখন যেন কানায় কানায় হিসেব মিলে গেল। রাহাত কি ফোন নিয়ে
তীব্রকে দিয়েছিল? পুষ্পিতার না ওনার? কার নম্বর ট্র্যাক করে ছেলেটা এলো এখানে? সালমা সব আউলে ফেললেন। তীব্রর প্রস্থান দেখে মুখ নয়ন ফেরত আনলেন। তারপর বুকের ভেতর একটা সূক্ষ্ম ব্যথা কিলবিল করে উঠল। পুষ্পিতা বসা থেকে শুয়েছে, ওপাশ ফিরে মাথার বালিশটা এনে আঁকড়ে ধরেছে বুকে। সহসা বন্ধ চোখের ভাঁজ গলে একটা উষ্ণ জলের স্রোত গড়িয়ে কান অবধি এলো। সব মিলিয়ে ছুঁচ ফোটানোর ব্যথা জাগলো মনে। এই ব্যথার যন্ত্রণা ভয়ানক, ভীতিকর, যার যাতনায় পৃথিবীর হাজার হাজার মানুষ রেখে কেবল নির্দিষ্ট এই একজনের জন্য হৃদয় পুড়ে যায়।